আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফুটবল ঈশ্বর ম্যারাডোনার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের আবহ। বিদায় জানাতে প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা। ধর্ষক, নারী নির্যাতনকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকার খাল ও পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার কাছ থেকে চলে যাচ্ছে সিটি কর্পোরেশনে। দায়িত্ব পেলে জলাবদ্ধতা থাকবে না, অঙ্গীকার দুই মেয়রের। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নতুন করে প্রণোদনা প্যাকেজ ঘোষণার আহ্বান বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ফুটবল সম্রাট দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবরে শোকের মাতম চলছে গোটা বিশ্বে। তার আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না ফুটবল দুনিয়া। কিংবদন্তি এই ফুটবলারের মরদেহ রাখা হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেস নগরের প্রেসিডেন্টস প্যালেসে। সেখানে শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত লাখো ভক্ত, সমর্থক, বন্ধু, স্বজনরা। বাংলাদেশ সময় রাত 2টায় অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য। ম্যারাডোনার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন মমিনুর রিপন। বুধবার আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে 60 বছর বয়সে মৃত্যুবরণ করেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সারা বিশ্বেই। শুধু ক্রীড়াঙ্গনের মানুষই নয়, সারা বিশ্বের নানা শ্রেণী পেশার মানুষ ম্যারাডোনার মৃত্যুতে শোকে মুহ্যমান। এই ফুটবল সম্রাটের মৃত্যুতে সবচেয়ে বেশি শোকাহত তার নিজের দেশ আর্জেন্টিনা। দেশকে একক নৈপুণ্যে বিশ্বকাপ এনে দেয়া এই ফুটবলের মৃত্যুতে 3 দিনের শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা। বাংলাদেশ থেকে প্রায় 20,000 কিলোমিটার দূরের দেশটিতে ভোর হওয়ার সাথে সাথেই শুরু হয় ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে শেষ বিদায় জানানোর আনুষ্ঠানিকতা। জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আর্জেন্টাইন সময় ভোর 6টা থেকে ম্যারাডোনার মরদেহ রাখা হয়েছে কাসারোসাদায়। প্রথমে ধারণা করা হয়েছিল 48 ঘন্টার জন্য ফুটবল কিংবদন্তির মরদেহ রাখা হবে, কিন্তু পরে তা কমিয়ে 10 ঘন্টা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একটি বৃত্তের মধ্যে শৃঙ্খলাবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন সবাই। মহামানবের মৃত্যু হয় না, হয় প্রস্থান। ম্যারাডোনা চলে গেলেন, তার অবিস্মরণীয় কর্ম রইল চিরকাল অনুপ্রেরণা হয়ে অনাগত দিনের অন্য কোনো ম্যারাডোনার জন্য। মমিনুর রিপন, এটিএন বাংলা। একসময় খাবারের জন্য রীতিমতো লড়াই করতে হয়েছে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে। বুট কেনা তো দূরের কথা, বল কেনার সামর্থ্য ছিল না তার। অদম্য ইচ্ছে আর অসামান্য প্রতিভার ঝলকে ফুটবলেশ্বর দিয়েগো ম্যারাডোনার সর্বসেরা হয়ে ওঠার গল্প জানাচ্ছেন পরাগার মান। সিদ্ধান্ত যখন সময়, তখন ঈশ্বরই নেবেন। নিজের মৃত্যু সম্পর্কে এমনই ধারণা ছিল বিশ্ব ফুটবলের প্রবাদ পুরুষ দিয়েগো ম্যারাডোনার। তাছাড়া লড়াই করে যে টিকে আছেন সে বিষয়েও স্বচ্ছ ধারণা ছিল তার। আর বেশি দিন চলা গেল না, 60 বছরেই লড়াই থামল ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার। অবশ্য লড়াইটা ছেলেবেলা থেকেই শুরু হয়েছিল ম্যারাডোনার। 1930 সালের 30 অক্টোবর টিগ্রেতে জন্ম নেয়া ম্যারাডোনার ছেলেবেলা কেটেছে বুয়েন্স আইরেসের বস্তিতে। মাত্র 8 বছর বয়সে ট্রেনার ফ্রান্সিসকোর নজরে পড়ার পর আর্জেন্টিনোস জুনিয়র ইয়ুথ দলে সুযোগ পান ম্যারাডোনা। তার নেতৃত্বে টানা 136টি ম্যাচ অপরাজিত ছিল সেই দল। এরপর সাফল্যরা এসে লুটিয়ে পড়ে ম্যারাডোনার পায়ে। 17 বছর আর্জেন্টিনার জার্সিতে খেলেন তিনি। বল পায়ে তুলির টানে গোল করতেন। 1982 সালে প্রথমবার স্পেন বিশ্বকাপে খেললেও তরুণ ম্যারাডোনা প্রতিবার ঝলক দেখাতে পারেননি। 4 বছর পর মেক্সিকো বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একক ক্যারিশমায় চ্যাম্পিয়ন করেন। হ্যান্ড অব গড নিয়ে যেমন সমালোচিত হন, তেমনি আবার 1986 বিশ্বকাপেই ইংল্যান্ডের 5 জনকে কাটিয়ে করা দ্বিতীয় গোলটি ম্যারাডোনাকে অমরত্ব এনে দেয়। ফাইনালে পশ্চিম জার্মানিকে 3-2 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে 91 ম্যাচে ম্যারাডোনার গোল আছে 34টি।
শুধু দেশ নয়, আপন প্রতিভার আলোয় ক্লাব ফুটবলকেও আলোকিত করেন দিয়েগো ম্যারাডোনা। 1984 থেকে 1991 পর্যন্ত খেলে সাধারণ এক ক্লাব ইটালির নাপোলিকে পরিণত করেন বিশ্বের শীর্ষ দলে। তবে 1997 সালে নিজের শৈশবের দল বোকা জুনিয়র্সে খেলে জার্সি বুট তুলে রাখেন ম্যারাডোনা। মৃত্যুর আগে আর্জেন্টিনার ঘরোয়া ক্লাব জিমনাসিয়ার কোচ ছিলেন তিনি। জাতীয় দল আর ক্লাবের হয়ে ম্যারাডোনার যে সাফল্য তা দেখাতে পারেননি কোচিং ক্যারিয়ারে। তবে বন্ধুত্ব যে শুধু পার্থিব নয়, বিস্তৃত হয় মহাকালে। মৃত্যুর আগে তারই বোধহয় দৃষ্টান্ত রেখে গেলেন ম্যারাডোনা। 1916 সাল থেকে 1920, 4 বছরের মাথায় পরপারে চলে যাওয়ার জন্য প্রিয় বন্ধু ফিদেল ক্যাস্ট্রোর মহাপ্রয়াণের দিনটিকে বেছে নিলেন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। পরাগ আরমান, এটিএন বাংলা। এবার অন্যান্য সংবাদ। ধর্ষক, নারী নির্যাতনকারী, কিশোর গ্যাং সহ সব অপরাধ দমনে দলীয় পরিচয় বিবেচনা না করে প্রশাসনের কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন ও প্রশাসন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনে প্রশাসনের সবাইকে কাজ করার আহ্বান জানান। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মানুষের ভাগ্য পরিবর্তন এবং সবাই যাতে ন্যায় বিচার পান তা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি। সন্ত্রাস ও অপরাধ দমনে দলীয় পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। ধর্ষণ, তারপরে নারী নির্যাতন, কিশোর গ্যাং সৃষ্টি হলো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারো মুখ চেয়ে না, যারাই অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন, এটাই আমার কথা। সে যে দলের হোক, যে কেউ হোক, অপরাধী। মানুষ যেন ন্যায় বিচার পায়, প্রশাসনের সেবা পায়, তাদের নিজেদের ভাগ্য তারা গড়তে পারে, সেই সুযোগ পায়। করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভ্যাকসিন আনা এবং তা সংরক্ষণ করা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মহামারীর মধ্যেও যাতে খাদ্য ঘাটতি না হয় সেজন্য উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিনটা সংগ্রহ করা, রাখা এবং প্রয়োগ করার পর কী করণীয় এ বিষয়ে সমস্ত দিক নির্দেশনা আমার দেওয়া আছে। সেটা মেনেই আমাদেরকে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। যারা ভাগ্যহারা মানুষ, যারা গরিব দুঃখী মানুষ, যাদের জন্য জাতিপিতা সারা জীবন তার জীবনটাকে উৎসর্গ করেছেন, তাদের কথা আপনাদের চিন্তা করতে হবে এবং তাদের ভাগ্য পরিবর্তনেই আপনাদের কাজ করতে হবে এবং সেভাবে আপনারা কাজ করে যাবেন। কাজে স্বচ্ছতা আনা এবং দক্ষতা বৃদ্ধিতে কর্মকর্তাদের প্রশিক্ষণের কথাও বলেন প্রধানমন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে অন্তত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের একজন চট্টগ্রাম এবং অন্যজন কুষ্টিয়া জেলার বাসিন্দা। রাজধানী ঢাকার বাইরে চট্টগ্রাম জেলায় বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত একদিনে নতুন শনাক্ত হয়েছে 223 জন করোনা রোগী। কুষ্টিয়া জেলায় নতুন শনাক্ত হয়েছেন 11 জন। এদিকে সবশেষ 24 ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়ায় কেউ মারা না গেলেও নতুন করে শনাক্ত হয়েছেন 17 জন। করোনা মোকাবিলায় সরকারের দেয়া প্রণোদনা অর্থ বন্টনে সংকট রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে সক্ষমতার অভাব ও দীর্ঘসূত্রিতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রণোদনার সুফল পাচ্ছে না। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নতুন করে প্যাকেজ ঘোষণারও আহ্বান জানান তারা। এ সময় বাণিজ্যমন্ত্রী টিফু মুন্সি বলেন, ঘুরে দাঁড়ানো অর্থনীতি যেন থেমে না যায় সেজন্য আরও সতর্ক থাকতে হবে। একরামুল হক সামের রিপোর্ট। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সচল রাখা ও জীবন জীবিকা রক্ষায় 1.25 লাখ কোটির বেশি প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করছে সরকার। এর আওতায় স্বল্প সুদে ঋণ, নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। রপ্তানি, রেমিটেন্স, রাজস্ব আয় সহ নানা সূচক বিশ্লেষণ করে সরকার বলছে এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি। তবে প্রণোদনা প্যাকেজের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের। তারা বলছেন, সময়মতো প্রণোদনা ঘোষণা করা হলেও সব খাতকে সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। একই সাথে রয়েছে ব্যবস্থাপনা ও সমন্বয়ের দুর্বলতা। If a special attention from the credit that government has given credit guarantee, if that gives special priority to the women entrepreneurs,
entrepreneur under that guarantee, then many women entrepreneur will be able to avail this loan and keep their business running. Recently, we have also evaluated whether we have reached or not. So we found that all these activities like food support and cash support has reached 21% of the population. ওসমানী মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। করোনার দ্বিতীয় ধাক্কায় অর্থনীতি নিয়ে শঙ্কাও প্রকাশ করেন তিনি। চিন্তা আবার সবার মাথায় ঢুকছে যে নতুন যে সেকেন্ড ওয়েভ এসেছে তাতে করে আবার এর উপরে প্রভাব পড়ে কিনা। ট্রেড বডির সাথে এবং ফাইন্যান্স মিনিস্ট্রির সাথেও কিন্তু উনি মাঝে সাহায্য করতে পারেন, যে সেটা দেখার দরকার যে ঘুরে দাঁড়িয়েছিল সেটা আবার না থেমে যায়, থমকে যায়। নতুন কর্মসংস্থান তো সৃষ্টি করাটা ছিল লক্ষ্য, কিন্তু এই বিপদের সময় প্রশ্ন এসে গেল কেমন করে টিকিয়ে রাখা যায়। আর এই এমপ্লয়মেন্ট সৃষ্টি না করতে পারলে তো এগোনো যাবে না, সমস্যা আমাদের হবেই দেশে। একদিকে টিকিয়ে রাখা, আবার তা বাড়ানো। অনুষ্ঠানে করোনার আর্থিক ক্ষতি মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন জাপান সরকার ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা। The COVID crisis. ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। It has affected করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 6,524 জনে। মৃতদের মধ্যে 25 জন পুরুষ ও 12 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন 29 জন। সবশেষ 17,052টি নমুনা পরীক্ষায় 2,292 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 13.44%। মোট আক্রান্তের সংখ্যা 4,56,438। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,274 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,71,453 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 81.38%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে মাস্ক পরা নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসনের সাথে যৌথ অভিযান শুরু করেছে র্যাব। এ সময় বিনামূল্যে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মানার আহ্বানের পাশাপাশি অনেকে জরিমানাও করা হয়। অভিযানকে স্বাগত জানিয়েছেন অধিকাংশ মানুষ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আবারও করোনার প্রাদুর্ভাব বাড়লেও বাড়েনি সচেতনতা। অধিকাংশ মানুষের মধ্যেই তৈরি হয়নি স্বাস্থ্যবিধি মানার আগ্রহ। গাছাড়া ভাব মাস্ক ব্যবহারেও আর মাস্ক না পরারও রয়েছে নানা অজুহাত। পরে নেই, এটা আমার অপরাধ, কিন্তু আমার কাছে মাস্ক ছিল, বাতাসে উড়ে গেছে, এগুলো তো উড়ে গেছে। আমি মাস্ক নিয়ে বের হয়েছিলাম ঘর থেকে। হেলমেট পরার সময় মাস্কটা দিয়ে এক কোনা খুলে গেছে, তারপর আমি মাস্কটা খুলে ফেলাইছি। এ অবস্থায় করোনার প্রকোপ ঠেকাতে সচেতনতামূলক অভিযান শুরু করেছে র্যাব। এ সময় সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণের পাশাপাশি জরিমানার মুখোমুখি হন কেউ কেউ। তবে ভুল স্বীকার করে এ অভিযানকে সাধুবাদ জানান অধিকাংশ মানুষ। অভিযান জরুরি, ঠিক আছে, তবে জরিমানার আরো একটু কম হলে আরো একটু ভালো হতো। অনেক সময় অনেকের কাছে টাকা থাকেও না। সরকার যে নিয়ম করছে আল্লাহর রহমতে এটা ভালো, আমাদের সবার জনস্বার্থের সুবিধার জন্য মাস্কটা দিয়ে আমরাও স্বাস্থ্য সচেতনভাবে চলবো ইনশাল্লাহ। যারা মাস্ক পরে না তাদের মাস্ক পরা অবশ্যই উচিত। আমরা মাস্ক পরে নেই যে আমাদের জরিমানা দিতে হচ্ছে। সরকার যে পদক্ষেপ নিচ্ছে, যেমন একটা উদ্ধৃতি দিচ্ছে মাস্ক নাই সেবা নাই, তো সেক্ষেত্রে এটা 100 বাস্তবায়ন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বর্তমান পরিস্থিতিতে মানুষকে সচেতন করাই মুখ্য উদ্দেশ্য। করোনা মোকাবেলায় সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। আমাদের এখানে জেল বা জরিমানা করা কিন্তু মূল উদ্দেশ্য না। আমাদের সম্মানিত যারা নাগরিক আছে তাদেরকে সচেতন করা, তাদেরকে মাস্ক ব্যবহার উপকার সম্পর্কে বলা। আমরা কিন্তু কিছু এখানে কিন্তু জরিমানাও করছি। অর্থাৎ আমাদের সমগ্র মটো হলো সরকারের যে নির্দেশনা অনুযায়ী আমাদের যে সেকেন্ড ওয়েভ আসছে, এই সেকেন্ড ওয়েভ অনুযায়ী আমাদের সকলকে সচেতন হতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। এদিন রাজধানীর শাহবাগ, ফার্মগেট, জিগাতলা ও মিরপুর এলাকায় করোনা সচেতনতামূলক অভিযান চালায় র্যাব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা মোকাবিলায় সরকার 3 কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, খুব শিগগিরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে করোনার ভ্যাকসিন পাওয়া যাবে এবং এর জন্য অর্ধেক টাকা পরিশোধও করা হয়েছে। ভ্যাকসিন হাতে এসে পৌঁছলে প্রথমে চিকিৎসকরা এবং পরে গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে সবাই পাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় করোনা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। যখনই WHO এর কাছে ভ্যাকসিন আসবে এবং তারা বিভিন্ন দেশকে দিতে থাকবে,
আমরাও সেখান থেকে পেতে থাকবো। তাদেরকে আমরা চিঠিও দিয়েছি, কিছু অর্থ বাংলাদেশ সরকার দিয়েছে। প্রত্যেকটা দেশকে 20% পপুলেশনের সংখ্যা 20% দিবে, প্রথমে 3% দিবে, তারপরে 17% দিবে। ঢাকার খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থা ওয়াসার কাছ থেকে সিটি কর্পোরেশনকে দেওয়া হচ্ছে। 1 মাসের মধ্যে তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। সচিবালয় এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দায়িত্ব পেলে রাজধানীতে জলাবদ্ধতা থাকবে না বলে অঙ্গীকার করেন 2 মেয়র। প্রতিশ্রুতি দেন যে কোনো উপায়ে খাল উদ্ধারের। জানাচ্ছেন মাহবুব কবির চপল। একটু বৃষ্টি হলেই ঢাকার রাজপথ হয়ে যায় নদী, বাড়ে মানুষের দুর্গতি। বছরের পর বছর ধরে ঘটছে এমন ঘটনা। 1988 সালে রাষ্ট্রপতির অধ্যাদেশে রাজধানীর পানি নিষ্কাশনের দায়িত্ব পায় ঢাকা ওয়াসা। জলাবদ্ধতার জন্য বরাবরই ওয়াসাকে দায়ী করে আসছে সিটি কর্পোরেশন। পানি ও খাল নিজেদের অধীনে নেয়ার কথা বলেন মেয়ররা। দীর্ঘদিন পর তা আলোর মুখ দেখছে। ড্রেনেজ সিস্টেমটা যদি সিটি কর্পোরেশনের কাছে সিটি কর্পোরেশন নেয় তাহলে তারা ভালো করতে পারবে। তাই এটার জন্য একটা নীতিগত আমরা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছি এবং আসার পরিপ্রেক্ষিতে আজকে একটি কারিগরি কমিটি করা হয়েছে। 1 মাসের ভিতরে ওনারা পরস্পর আলোচনা করে কি প্রক্রিয়া এবং কিভাবে এই কাজটি আমরা সুন্দরভাবে একটা সমাধানের জায়গায় যেতে পারি এই ব্যাপারে ওনারা আমাদেরকে একটা রিপোর্ট দেবেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে একটি যুগান্তকারী সিদ্ধান্ত উপনীত হয়েছে। আমরা অচিরেই ঢাকাবাসীকে এর সুফল পৌঁছে দিতে পারব। আপনারা যেখানে থাকুন না কেন, তবে তা কতটা সহজ হবে তা নিয়ে প্রশ্ন আছে। পানি নিষ্কাশনে ঢাকার যে 46টি খাল ছিল তার 20টি বিলীন হয়েছে, বাকি 26টিও অস্তিত্ব সংকটে। উত্তরের মেয়র বলছেন যে কোনো উপায়ে খালগুলো উদ্ধার করা হবে। সরকারি জমিতে অন্য কেউ দখল করে নিয়ে যাবে আর এটা আমরা চেয়ে চেয়ে দেখব, এটি দিন কিন্তু এখন কিন্তু শেষ। কিন্তু খালের পাশে যদি অবৈধ খাল যে কেউ দখল করুক না কেন সেটি তাকে ছাড়তেই হবে। 32 বছর পর নিজেদের কাছ থেকে দায়িত্ব চলে যাওয়াকে ব্যর্থতা মনে করছেন না ঢাকা ওয়াসার এমডি। 2012 সাল থেকে আমরা চিঠি দিয়ে আসছি হস্তান্তর করা হোক, হস্তান্তরিত হয়নি, আজকে নীতিগতভাবে হয়েছে। ধন্যবাদ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে প্রায় 9 কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে সিআইডি। সাপের বিষ ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে মূল হোতা সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাপের বিষ রাখার 2টি বড় লকার, 6টি বিষ রাখার কৌটা, যার প্রত্যেকটির গায়ে কোন সাপের বিষ তা লেখা আছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি। শিল্প কারখানা থেকে নির্গত কেমিক্যাল ও বর্জ্য মিশ্রিত নোংরা পানিতে দূষিত হয়ে পড়ছে নারায়ণগঞ্জের নদী, খাল, বিলের পানি। দুর্গন্ধ ও মশার যন্ত্রণায় নাভির শ্বাস স্থানীয়দের, নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। পরিবেশ অধিদপ্তরের কিছু অভিযান ছাড়া এক্ষেত্রে প্রতিকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই প্রশাসনের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। পানি নিষ্কাশন খালের পানি কুচকুচে কালো, কোথাও বা লাল। এমন দৃশ্য নারায়ণগঞ্জের পাগলা, নন্দলালপুর, লালখা, নয়ামাটি, ফতুল্লা পৌষা পুকুরপাড়, কায়েমপুর, সিদ্ধিরগঞ্জের মিজমিজি, গোদনাইল, আরামবাগ, আইলপাড়া, সোনারপাড় সহ কয়েকটি এলাকায় দিনের পর দিন এমনই চলছে। স্থানীয়রা জানান, কলকারখানার রং আর কেমিক্যাল মিশ্রিত বর্জ্য পানির কারণেই খালের পানির এই দশা। এই পানি আবার পাশের খাল, বিল, নালা দিয়ে সরাসরি মিশছে শীতলক্ষা আর বুড়িগঙ্গা নদীতে। ডাইংগুলি আছে, ডাইংয়ের পানিতে এরকম করে থাকে, রঙের পানি বাইরে হবা, কেউ কেউ টিভি বয়াইতে আছে, আবার অনেক ধরনের বয়াই নেই। এই যে মশা, তারপর দুর্গন্ধ, এলাকায় মানে দুর্গন্ধ থাকুন জানা। এই যে ডাইংয়ের পানি হবানো ছাড়তেছে, এটা মশা ভরা। স্থানীয়দের অভিযোগ, খরচ বাঁচাতে পয়শোধনাগার বা ইটিপি প্ল্যান্ট চালানো হয় না বেশিরভাগ কারখানায়। দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়েও প্রশ্ন রয়েছে তাদের। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে, অনলাইন মনিটরিং ব্যবস্থা না থাকায় শিল্প প্রতিষ্ঠানের ওপর সার্বক্ষণিক নজরদারি করা সম্ভব হচ্ছে না। মূলত যে 86টা কারখানা ইটিপি নাই, এগুলো তো সাধারণত ছোট ছোট, মানে যাদের আসলে ওইরকম ইন্ডাস্ট্রিতে তাদের বড়
স্পেস নেই। এই 86টা কারখানায় তরল বর্জ্য নির্গমন করে। সাধারণত এদের কারণেই আশেপাশের নদী যে দূষণটা মূলত এদের থেকেই বেশি হয়। আমাদের অনলাইন মনিটরিং সিস্টেম আমাদের এখনো চালু করতে পারি নাই বিধায় যাদের ইটিপি আছে তাদের 24 ঘন্টা আমরা মনিটরিং করতে পারি না। নারায়ণগঞ্জে তরল বর্জ্য নির্গমন হয় এমন শিল্প প্রতিষ্ঠান রয়েছে 412টি, কিন্তু কাগজে কলমে পরিবেশ অধিদপ্তরের হিসেবে ইটিপি প্ল্যান্ট রয়েছে 307টি কারখানায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আওয়ামী লীগ ভাগ্য বদল ও ব্যক্তি স্বার্থ সিদ্ধির দল নয় বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতি অনুসরণ করছে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, অতীতে দলের অভ্যন্তরে সাংগঠনিকভাবে কোনো অনিয়ম দুর্নীতি প্রশ্রয় দেওয়া হয়নি এবং আগামীতেও দেয়া হবে না। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান এখনও চলমান বলে জানান সেতুমন্ত্রী। রাজনৈতিক পরিচয়ে অপরাধ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই। দল কখনো কোনো অপরাধীকে রক্ষা করার ঢাল হবে না। গুটি কয় মানুষের অপরাধের জন্য সরকারের অনন্য অর্জনগুলো ম্লান হতে দেওয়া যায় না। অপরাধের দায় ব্যক্তির, দলের নয়। শীঘ্রই ভুয়া অনলাইনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত অনলাইন জার্নাল রিপোর্টার্স ভয়েসের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বর্তমান সরকারের অধীনে গত এক যুগে দেশে গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশ ঘটেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজেরও প্রশংসা করতে হবে। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক রিয়াদ চৌধুরী। পরে সদস্যদের মাঝে লেখক সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী। যে সমস্ত অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবর্তে ব্যক্তি স্বার্থে ব্যবহৃত হয়, যে সমস্ত অনলাইন গুজবের সাথে যুক্ত, যে সমস্ত অনলাইন সমাজে মাঝে মধ্যে অস্থিরতা তৈরি করে, সেগুলোর ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা আগামী বছর থেকে নেওয়া শুরু করব। ভ্যাট আদায় বাড়াতে সরকার জানুয়ারি থেকে পণ্য কেনাকাটা বা সেবা শিল্পে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস বা ইএফডির ব্যবহারে প্রাপ্ত বিল থেকে লটারি আয়োজন করতে যাচ্ছে। পুরস্কার প্রদানের মাধ্যমে ভোক্তাদের রাজস্ব আদায় উৎসাহিত করতে এই আয়োজন করছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম। রাজধানীতে ইএফডি মেশিন নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। জানুয়ারি মাস থেকে আমরা এই ইএফডি মেশিন থেকে যে ইনভয়েসগুলো হবে সেই ইনভয়েসের উপরে আমরা লটারি করব এবং সেই লটারিতে পুরস্কার পাওয়া যাবে, নগদ অর্থ পুরস্কার পাওয়া যাবে। তখন কিন্তু একজন কাস্টমার ভ্যাট দেওয়ার জন্য দ্বিধা করবে না। আমরা চাই যে এই জনগণের ভিতর থেকে ভ্যাট দেওয়ার যে অনীহা এটি দূর হোক। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। $620 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ও পুরনো যন্ত্রপাতি দিয়েই ডিসেম্বরে চালু হচ্ছে ঠাকুরগাঁও সুগার মিল। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে 6 শতাধিক শ্রমিক মিলটিতে কাজ করছেন। এদিকে 5 মাস ধরে শ্রমিকদের বেতন বকেয়া থাকায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। এছাড়া খোলা বাজারের চেয়ে মিলের চিনির দাম বেশি হয়, গোডাউনেই পড়ে আছে 2900 টন চিনি। সময়মতো চিনি বিক্রি না হয় গুণগত মান নষ্টের পাশাপাশি লোকসানের পালাও ভারী হচ্ছে। ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন জানান, ডিসেম্বর মাসে মিল চালুর জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাইডেনের জয় নিশ্চিত হওয়ার প্রায় সপ্তাহ দুয়েক পর তাকে অভিনন্দন বার্তা পাঠালেন শি। বার্তায় বিশ্বের অন্যতম দুই পরাশক্তির মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে ওঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়। বিজয়ী হওয়ার পর বিশ্বের অন্যান্য দেশের নেতারা বাইডেনকে অভিনন্দন জানালেও এতদিন নিঃশব্দ ছিল চীন। চীন পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানায় 13 নভেম্বর। যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার টুইটারে নিজেই সাবেক এই সহযোগীকে ক্ষমা করার কথা জানান তিনি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ক্ষমা পাওয়া সর্বোচ্চ উচ্চ পদের কর্মকর্তা হলেন মাইকেল ফ্লেন। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তকালে এফবিআইয়ের কাছে মিথ্যা বলেছিলেন ফ্লেন। 2017 সালে তিনি দোষ স্বীকার করলেও পরে স্বীকারোক্তি প্রত্যাহার চান। হোয়াইট হাউস বলছে নির্বাচনকে বানচালে লিপ্ত থাকা পক্ষপাতদুষ্ট সরকারি কর্মকর্তাদের শিকার হয়েছিলেন ফ্লেন। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীরা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতারা অভিযোগ করেন, ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে স্বাধীনতা বিরোধীরা। গত 13 নভেম্বর এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে তা বন্ধের দাবি জানান খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক। এর প্রতিবাদে রাজধানীর পলাশী থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ নেতৃবৃন্দ। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংখ্যার মধ্যে দেশে অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন বেড়েছে বলে জানিয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন শেখদার মেজবাউদ্দিন আহমেদ। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় করোনার ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে অন্তত 2 বছর সময় লাগবে বলে উল্লেখ করেন তিনি। কক্সবাজারের সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। আগামী বছরের শুরুতে দুবাই, আবুধাবি, কলম্বো ও মালদ্বীপে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথাও জানান তিনি। সিইও বলেন, আন্তর্জাতিক রুট নির্বিঘ্ন করতে ইউএস বাংলার বহরে শিগগিরই আরও 2টি বোয়িং 737-800 এবং 2টি ব্র্যান্ড নিউ এটিআর যুক্ত হবে। সংবাদ সম্মেলনে ল্যান্ডিং, নেভিগেশন ও পার্কিং সহ বিভিন্ন চার্জ কমানোর দাবি জানানো হয়। এবারে পার্টেক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়ে নকআউট পর্বের খেলা জোরালো করেছে রিয়াল মাদ্রিদ। জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি, তবে হেরে গেছে লিভারপুল। ইতালির সান সিরোতে বি গ্রুপের ম্যাচের শুরুতে জিনেদিন জিদানের দল এগিয়ে যায় এডেন হ্যাজার্ডের গোলে। এরপর ইন্টার মিলানের আর্তুরো ভিদাল দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে আশরাফ হাকিমির আত্মঘাতী গোলে ব্যবধান 2-0 করে রিয়াল। অন্য ম্যাচে সালজবুর্গকে 3-1 গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। আরেক ম্যাচে ইংলিশ দল ম্যানচেস্টার সিটি 1-0 গোলে অলিম্পিয়াক্সকে পরাজিত করে। আটলান্টার কাছে 2-0 গোলে পরাজিত হয় লিভারপুল। শেষ করবার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফুটবল ঈশ্বর ম্যারাডোনার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের আবহ, বিদায় জানাতে প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা। ধর্ষক, নারী নির্যাতনকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকার খাল ও পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার কাছ থেকে চলে যাচ্ছে সিটি কর্পোরেশনে। দায়িত্ব পেলে জলাবদ্ধতা থাকবে না, অঙ্গীকার 2 মেয়রের। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নতুন করে প্রণোদনা প্যাকেজ ঘোষণার আহ্বান বিশেষজ্ঞদের। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।